এই গুটি বসন্তের যে ভাইরাস সেটা আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার্ড। তিনি গো বসন্তের যে ভাইরাস সেই ভাইরাসকেই স্মল পক্সের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগান এবং এটাকেই অ্যান্টিবডি, গো বসন্তের ভাইরাসকেই অ্যান্টিবডি হিসেবে পুশ করে তিনি স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেন। নেক্সট যে রোগটা আসছে সেটা হচ্ছে কালাজ্বর। এর বাহক হিসেবে কাজ করছে বেলেমাছি এবং এর জন্য দায়ী যে অণুজীব সেটা হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি। এই লিশম্যানিয়া ডোনোভানি কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস নয়, এটি প্রোটোজোয়া। যেমন ম্যালেরিয়া রোগাক্রান্ত ব্যক্তির দেহে আমরা প্লাজমোডিয়াম ভাইরাস পেয়েছিলাম প্রোটোজোয়া, ঠিক একইভাবে এই কালাজ্বরের ক্ষেত্রেও যে দায়ী অণুজীব সেটা হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি, এটাও একটা প্রোটোজোয়া। এবং এই কালাজ্বরকেও কালাজ্বরেরও একটা নিকনেম আছে, একে দমদমা রোগ বলা হয় বা দমদমা জ্বরও বলা হয়। কেন বলা হয়? প্রথম দমদমে এই রোগের লক্ষণ দেখা গিয়েছিল। প্রচন্ড জ্বর হয়, খিদে কমে যাওয়া, প্লীহা বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া, এগুলো হচ্ছে এই রোগের প্রধান লক্ষণ। এবং এটা সরাসরি মানুষের দেহে প্রবেশ করে না, বেলেমাছি এদের বাহক হিসেবে কাজ করে। এই রোগে, কালাজ্বরে গোটা পৃথিবীতে প্রায় ৫৯,০০০ মানুষ প্রতি বছর এই রোগে মারা যায়। ১৯০১ সালে ব্রিটিশ একজন চিকিৎসক লিসম্যান, তিনি এই রোগ প্রথম দমদমে লক্ষ্য করেন। তখন ভারত ব্রিটিশ শাসিত ছিল। লিসম্যান এটা লক্ষ্য করেন এবং খুব শীঘ্রই মাদ্রাজে ডোনোভ্যান নামক, চার্লস ডোনোভ্যান নামক একজন এই লিসম্যানের সত্যতা মেনে নেন। যার জন্য ওই তার নামানুসারেই এটার নামকরণ করা হয়েছে এই প্রোটোজোয়ার, লিসম্যানিয়া ডোনোভানি। ১৯০১ সাল নাগাদ এই কালাজ্বরের প্রকোপ খুব বেশিভাবে দেখা গিয়েছিল এবং ১৯২২ সালে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি এই কালাজ্বরের ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার করেন। নেক্সট যে রোগটি সম্পর্কে আমরা আলোচনা করব তার সঙ্গে বর্তমান যে মারণ রোগ তার একটা সম্পর্ক রয়েছে। নেক্সট আসছে সার্স। এই সার্সের ফুল ফর্ম কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আবার রিপিট করছি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এই রোগটি চীন থেকে আবির্ভূত। এই রোগটি প্রথম চীনে দেখা যায়। এটা একটা ভাইরাস গঠিত রোগ এবং চীন থেকে পরবর্তীতে এটা খুব অল্প পরিমাণে হলেও উত্তর দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে একটু পরিমাণে ছড়িয়ে পড়ে। তবে এর ছড়ানোটাকে, ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়াটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন তৎকালীন যিনি হুর প্রেসিডেন্ট ছিলেন, তিনি এটাকে খুব কড়া হাতে এই রোগকে দমন করেন। এর সিমটম এবং বর্তমান যে কোভিড-19 তার সিমটম মোর অর লেস সেম। জ্বর, প্রচন্ড যন্ত্রণা, মাথার যন্ত্রণা, শরীরের ব্যথা। অনেক মানুষ এই ছোঁয়াচে রোগের ফলে আক্রান্ত হচ্ছে। ছড়াচ্ছে কিসের মধ্যে? কাফিং, মানে কফের মাধ্যমে, থুতুর মাধ্যমে, হাঁচির মাধ্যমে এবং ছোঁয়াচে স্পর্শ থেকেও হচ্ছে। রাস্তাঘাটে মুখ ঢাকা দিয়ে মুখ ঢাকা পোশাক পরে বেরোতে হয়। মুখোশ পরে বেরোলে এই রোগ থেকে বাঁচার একটা উপায় রয়েছে আর কি। এখন যেরকম আমরা মুখে মাস্ক পরে বেরোচ্ছি, সেই সময়ও এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। ২০০৩ সালে এই সার্সের প্রকোপ দেখা গিয়েছিল চীন এবং তারপরে উত্তর দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে। এই রোগের জন্য দায়ী যে ভাইরাস তার নাম হচ্ছে কোভিড-2। এখন যে ভাইরাস মারণ রোগ হিসেবে দেখা দিচ্ছে তার, যেটাকে আমরা করোনা বলছি, দ্যাট ইজ কোভিড-19, আর এটা কোভিড-2। ২০০৩ সালে এই রোগের প্রভাব দেখা গিয়েছিল। সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমেই কিন্তু এই রোগকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। নেক্সট যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটার নাম হচ্ছে যক্ষ্মা। আমরা প্রচলিত কথায় যাকে টিবি বলে থাকি। এই যক্ষ্মা রোগটাও ভীষণভাবে ছোঁয়াচে, বাতাস, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায় এবং এর জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই ব্যাকটেরিয়া যক্ষ্মা রোগের জন্য দায়ী। ২০১২ সালে
1,03,00,000 মানুষ এই যক্ষার আক্রমণে বা টিবির আক্রমণে মারা যান। তার মধ্যে প্রায় অ্যাবাউট 70,000 বাচ্চা ছিল, চাইল্ড ছিল, বা 22 লক্ষ মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে ট্রিটমেন্টের মাধ্যমে। প্রচুর সংখ্যক মানুষ, প্রায় 7-8 কোটি মানুষ এই যক্ষার আক্রমণে আক্রান্ত হয়েছিল, আর মারা গেছিল প্রায় 1 কোটি, সরি ভুল বললাম, প্রায় 7-8 কোটি মানুষ এর দ্বারা আক্রান্ত হয়েছিল, আর মারা গেছিল 1,03,00,000 মানুষ। এই যক্ষার যে ট্রিটমেন্ট পরবর্তীতে আমরা আবিষ্কার করতে পেরেছি সেটা হচ্ছে ডটস, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। এই ডটস এর মাধ্যমে যক্ষার চিকিৎসা সম্ভব হয়েছে। এখন প্রায় প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রেই ছড়িয়ে গেছে এই ডটস এর চিকিৎসা বিভিন্ন জায়গায়। এখন যক্ষা রোগের খুব সহজেই আমরা যক্ষা রোগ থেকে উদ্ধার পেতে পারি, তার ট্রিটমেন্ট সম্ভব হয়েছে। নেক্সট, হেপাটাইটিস। এই হেপাটাইটিসের অনেকগুলি প্রকার রয়েছে, A, B, C, D, E। হেপাটাইটিস A, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, হেপাটাইটিস D এবং হেপাটাইটিস E। এর মধ্যে হেপাটাইটিস A এবং হেপাটাইটিস E এই দুটো রোগ দূষিত জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়। আর হেপাটাইটিস B, C এবং D রক্ত, দেহরস এগুলোর মাধ্যমে, এগুলো সংক্রামিত হয় আর কি, বা এগুলোর মাধ্যমে ছড়ায়। 2010 সালে প্রায় 14 লক্ষ মানুষ এই হেপাটাইটিস আক্রান্ত হয়। হেপাটাইটিসের বিভিন্ন প্রকার রয়েছে, তার কোনো না কোনোটি দ্বারা আক্রান্ত হয় এবং 14 লক্ষ মানুষ মারা যায়। হেপাটাইটিস থেকেও যে আমরা প্রতিকার পেয়েছি, তার ভ্যাকসিনেশন আবিষ্কারের ফলে সেখান থেকে আমরা উদ্ধার পেয়েছি হেপাটাইটিস বি থেকে। এখন হেপাটাইটিস বি যদি সঠিক সময়ে ডায়াগনোসিস করা যায়, তাহলে হেপাটাইটিস বি এখন আর মারণ রোগের পর্যায়ে নেই, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। নেক্সট যেটা আসছে ফ্লু। এই ফ্লু বিভিন্ন ধরনের হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, বার্ড ফ্লু হয়, সোয়াইন ফ্লু হয়। তা আমরা সব ধরনের ফ্লু নিয়ে আলোচনা করব। এই ফ্লুগুলো হাঁচি, কাশি, কফ এগুলোর মাধ্যমে ছড়ায়। ফ্লু এর প্রকারভেদ যেটা আমি বলছিলাম এক্ষুনি, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলো সবই ভাইরাস ঘটিত। বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য দায়ী। 2013 সালে এই রোগের খুব ভারতে প্রচুর মানুষ মারা যায় 2013 সালে এই রোগের ফলে। প্রায় 254 জন মানুষ 2013 সালে এই রোগের ফলে মারা গেছে। ভ্যাকসিনেশন আবিষ্কার হয়েছে, ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা এই রোগগুলি থেকে মুক্তি পাচ্ছি। এখানে একটা কথা বলে দেওয়া দরকার, ভাইরাল ঘটিত কোনো ইনফেকশন, আমরা জানি যে বিভিন্ন যখনই কোনো রোগ সারতে সময় নেয় তখনই আমাদেরকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়। কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক এফেক্টিভ, কিন্তু ভাইরাল কোনো ইনফেকশনে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। এই ফ্লুগুলোর আক্রমণ থেকে আমরা এখন উদ্ধার পাচ্ছি ডিউ টু ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার ফলে বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে, আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকছে, তার ফলে এই রোগগুলো থেকে আমরা এই রোগগুলো বর্তমানে তার ফলে আর মারণ রোগের জায়গায় নেই। যাই হোক, নেক্সট যে রোগটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইডস। এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর একবার বলছি, এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এই এইডস রোগের জন্য দায়ী যে ভাইরাস, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস, বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটাই বল। এই রোগেরও ছড়ায় দেহরস, লালারস এবং রক্তের মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল অ্যাটাচমেন্ট থেকে, বা একজন মানুষ আর এক মানুষের কন্ট্যাক্টে আসলে সেক্ষেত্রে এই রোগ ছড়াতে পারে, খুব ক্লোজ কন্ট্যাক্টে আসলে।
2012 সালে প্রায় 3 কোটি মানুষ এর দ্বারা আক্রান্ত হয়েছে। মারা যাওয়ার সংখ্যাটাও খুব কম নয়, বেশ কিছু মানুষ মারাও গেছেন। তো এই রোগ থেকে প্রতিকারের উপায় হচ্ছে, এর এখনো কোনো ভ্যাকসিনেশন আবিষ্কার করা যায়নি। তাই সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ যেভাবে এডস রোগটি ছড়াতে পারে সেই দিকে মানুষকে সচেতন করেই এই রোগ থেকে আমরা নিস্তার পেতে পারি। সোশ্যাল অ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা এই রোগকে প্রতিকার করতে পারি, যেটা ক্লোজ কন্ট্যাক্টের ফলে ছড়ায়। দেহরস, লালারস, রক্তের মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে। তো এখানে আমরা বেশ কিছু রোগ নিয়ে আলোচনা করলাম, এবং বর্তমানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছি যে কোভিড-19 যে ভাইরাস, তার আক্রমণে বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক মানুষ মারা যাচ্ছেন। আমরা গৃহবন্দী হয়ে পড়ে রয়েছি, কারণ আমরা এই কোভিড-19-এরও এখনো কোনো প্রপার ভ্যাকসিনেশন এখনো আবিষ্কার হয়নি। বিভিন্ন দেশ বিভিন্ন সময় দাবি করছে তারা কোভিড-19-এর ভ্যাকসিনেশন আবিষ্কার করে ফেলেছেন, কিন্তু সেগুলো এখনো পরীক্ষণীয় আর কি, এখনো সেগুলো মানে অ্যাপ্রুভ হয়নি। তো পরীক্ষা চলছে, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তো একটা জিনিস তোমাদের কাছে হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে এই সমস্ত রোগগুলো থেকে আমরা নিস্তার পেতে পেরেছি একমাত্র তার ভ্যাকসিনেশন আবিষ্কারের ফলে। তো এই কোভিড-19 থেকেও আমরা তখনই পুরোপুরি রিলিফ পেতে পারবো যদি এর প্রপার কোনো সঠিক ভ্যাকসিনেশন তৈরি হয়, ভ্যাকসিন তৈরি হয়। ভ্যাকসিনেশন দেওয়া হলেই আমরা কোভিড-19 থেকে রক্ষা পেতে পারি। তো আমি আজকে তোমাদের এই মহামারীর চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আসবে আশা করি। আর এছাড়া তোমাদের খাদ্য এবং খাদ্যের উপাদান, খাদ্য কিভাবে উৎপাদন হচ্ছে, কত ধরনের তার প্রকারভেদ, এগুলো নিয়ে রয়েছে আর একটা পোর্শন। সেই পোর্শনটাও তোমাদের কিন্তু তথ্য নির্ভর, সেটা পড়ে নিতে হবে, ওখানে বোঝানোর কিছু নেই। আমি তোমাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই যোগাযোগ করবে, আমি তোমাদের যা প্রশ্ন সেগুলো নিরসন করার চেষ্টা করব।